মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য ক্ষমা প্রশ্নে দলীয় সিদ্ধান্ত নেই জামায়াতের। ডাকসু জয়ী শিবির নেতাদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকে স্বাগত জানায় দল। এটাকে নিয়ে যারা পুঁজি করে ব্যবসা করতে গেছিল সে ব্যবসায় লস। এখন এই ইস্যুতে আমরা কোনো বক্তব্য দেওয়ার কোনো সিদ্ধান্ত আমাদের নেই। ঢাকা সহ ৮ বিভাগে চলছে ৪৭তম বিসিএস পরীক্ষা। প্রিলিমিনারিতে অংশ নিচ্ছে প্রায় ৮.৫ লাখ চাকরি প্রার্থী। নির্ধারিত সময়ের পরও প্রবেশের সুযোগ দেওয়া হয় কয়েকজনকে। শেরপুরে উজানের পানি কমলেও নতুন করে প্লাবিত নিম্নাঞ্চল। প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে সমন্বিত আঞ্চলিক উদ্যোগ জরুরি মনে করে গবেষণা সংস্থা ইসিমোড। Especially in terms of addressing the shortage of water. একদিকে পানির স্বল্পতা, আবার অন্যদিকে ভয়াবহ বন্যা, আবার সব দেশই বায়ু দূষণে ভয়াবহভাবে ভুগছে। এসব সংকট নিয়ে বাংলাদেশ সহ দেশগুলোর সাথে কাজ করছি আমরা। চীন সংলগ্ন আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ফেরত পাওয়ার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। সংবাদ সম্মেলনে জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। ৭১-এর মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য ক্ষমা চাওয়া বা অবস্থান পরিবর্তন প্রশ্নে এখনও কোনো দলীয় সিদ্ধান্ত নেয়নি জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল বলছেন, মুক্তিযুদ্ধকে পুঁজি করে যারা ব্যবসা করেছে তারা লোকসানে পড়েছে। তবে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডাকসু জয়ী শিবির নেতাদের শ্রদ্ধা নিবেদনকে স্বাগত জানায় জামায়াত। জুলাই সনদ না মানলে রাষ্ট্রদ্রোহিতা ও প্রার্থিতা বাতিলে ঐকমত্য কমিশনে জামায়াতের প্রস্তাব কোনো চূড়ান্ত রূপ নয় বলেও জানিয়েছেন গোলাম পরোয়ার। শামীম রেজার রিপোর্ট। জুলাই সনদ চূড়ান্ত হওয়ার পথে। এর মাঝে জাতীয় ঐকমত্য কমিশনে নতুন প্রস্তাব দেয় জামাতে ইসলামী। এতে বলা হয়, জুলাই সনদ না মানলে নির্বাচনে প্রার্থিতা বাতিল হবে। কেউ সনদ বিরোধী প্রচারণা করলে হবে রাষ্ট্রদ্রোহিতার মামলা। জুলাই সনদ এখনো স্বাক্ষরিত হয়নি, এটাকেই চূড়ান্ত রূপ বলা যায় না। এটা পরিবর্তনশীল। আলাপ আলোচনা করে যদি দেখি যে না এটার মধ্যে প্রবলেম আছে, অন্যান্য দলও দেখবে না আমাদেরটা একটু চেঞ্জ করতে পারি, আমরা চেঞ্জ করতে পারি, এটা পরিবর্তনযোগ্য। এভাবে কাউকে বাধ্য করার প্রস্তাব কতটা গণতান্ত্রিক, এমন প্রশ্নে অবস্থান স্পষ্ট করেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার। বলেন, জুলাই আন্দোলন ও সনদ ফ্যাসিবাদ বিরোধী ইতিহাসের দলিল, এর সুরক্ষা প্রয়োজন। জুলাই চার্টারই তো একটা বিরাট ব্যাপার। একটা কর্তৃত্ববাদী শাসনের অবসান যে আন্দোলনে ঘটেছে, হাজার হাজার ছেলেমেয়েরা যেখানে জীবন দিল, এটা একটা আমাদের দেশের ইতিহাসের অংশ। জুলাই আন্দোলন, জুলাই সনদটা তো ফ্যাসিবাদ বিরোধী একটা ঐতিহাসিক দলিল। তো এটাকে অস্বীকার করার অর্থ হচ্ছে তারা ফ্যাসিবাদের সাথেই থাকতে চান। ডাকসুতে নিরঙ্কুশ জয়ের পর শিবির নেতারা প্রথমবারের মতো শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া মোনাজাত করেছেন। বিষয়টিকে অনেকেই জামাত শিবিরের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানের পরিবর্তন হিসেবে দেখছেন। তবে জামাত সেক্রেটারি জেনারেল বলছেন, মুক্তিযুদ্ধে ভূমিকার কারণে ক্ষমা চাওয়া বা অবস্থান পরিবর্তনের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। আমরা এটাকে অপ্রাসঙ্গিক মনে করি। এটাকে নিয়ে যারা পুঁজি করে ব্যবসা করতে গেছিল সে ব্যবসায় লস। এখন এই ইস্যুতে আমরা কোনো বক্তব্য দেওয়ার কোনো সিদ্ধান্ত আমাদের নেই। ডাকসু তো একটা দেশের সেরা বিদ্যাপীঠের নেতৃত্ব তারা দিচ্ছে। দেশের স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করেছে তাদের জন্য দোয়া করা, এটা তারা দায়িত্ব মনে করেছে, আমরা তো ওয়েলকাম করি, ভালো করেছে তারা। জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, এক্ষেত্রে সিদ্ধান্ত হলে দলীয়ভাবে জানানো হবে। যদি কখনো হইলে আমরা তখন বলবো। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা চলছে সকাল ১০টায়। রাজধানী সহ দেশের ৮ বিভাগীয় শহরে ২৫৬টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। ২০০ নম্বরের ২ ঘন্টার পরীক্ষা শেষ হবে দুপুর ১২টায়। সরকারি কর্ম কমিশন জানায়, ৪৭তম বিসিএস এ ৩,৭৪,৭৪৭ জন চাকরি প্রার্থী আবেদন করেছেন। এই বিসিএস এ ক্যাডার পদে ৩,৪৮৭, নন ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। সকাল ৯:৩০টার আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় নির্ধারিত হয়। তবে নির্ধারিত
সময়ের কিছু সময় পরও যারা কেন্দ্রে যান তাদেরও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এছাড়া প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতি লেখক নেওয়ার সুযোগ রাখা হয়েছে, কিছুটা সময় বেশি পাবেন তারা। দর্শক, 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আরও খবর জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে রয়েছেন এম.এ. আজিজ, যাব তার কাছে। আজিজ, পরীক্ষা শুরুর তো ঘণ্টাখানেক পার হলো, সার্বিক পরিবেশ কেমন দেখছেন? ধন্যবাদ শাওন। 47তম বিসিএস-এর যে প্রিলিমিনারি পরীক্ষা সেটির 1 ঘন্টা এরই মধ্যে অতিবাহিত হয়ে গেছে। পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। আমি এই টিকাটলি সূত্রাপুর যে অঞ্চল আছে, এই অঞ্চলে 14টি কেন্দ্রে পরীক্ষা নিচ্ছে সরকারি কর্ম কমিশন। আমি বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি এবং সার্বিক পরিবেশ বেশ সন্তোষজনক। এখানে যারা পরীক্ষা দিতে এসেছেন তাদের অভিভাবকরা প্রত্যেকটি কেন্দ্রের বা হলের বাইরে অবস্থান করছেন। তারা বলছেন যে সার্বিক পরিবেশ সুন্দর। এখানে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নিরাপত্তাও জোরদার করা হয়েছে। তারা বলছেন যে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা এবং কোনো ধরনের প্রশ্ন ফাঁস বা প্রশ্ন জালিয়াতির যদি না হয় তাহলে এই পরীক্ষাটি সফল হবে। এর পাশাপাশি আমি আপনাকে একটু জানিয়ে রাখি, এই 47তম বিসিএস-এ 3,74,000 পরীক্ষার্থী আবেদন করেছিলেন। সেখান থেকে 3,487টি পদে ক্যাডার হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং এর পাশাপাশি 201টি পদে নন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। সকাল 10টায় শুরু হয় এই পরীক্ষায়। এবছর আমরা দেখতে পেয়েছি যারা বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী বা নানান রকম শারীরিক অক্ষমতা যাদের আছে তাদের জন্য শ্রুতি লেখক রাখা হয়েছে এবং তাদের জন্য কিছুটা সময় বেশি বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে আমি যে অবস্থাটি দেখতে পাচ্ছি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে, এখানে পরীক্ষা চলমান আছে। ঠিক 12টায় পরীক্ষা শেষ হবে এবং তারপরেই আসলে পরীক্ষার্থীরা বের হওয়ার সুযোগ পাবেন। শাওন। আজিজ, ধন্যবাদ আপনাকে। একটু ময়মনসিংহের খবর জেনে নিতে চাই। হোসাইন শাহিদ সঙ্গে আছেন। শাহিদ, আপনার ওখানে বিসিএস পরীক্ষা কেমন চলছে, সার্বিক পরিবেশ কেমন দেখছেন জানাবেন। ময়মনসিংহে এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছে, আবহাওয়া খুবই খারাপ এবং গত 1 ঘন্টা যাবত এই বৃষ্টি হচ্ছে। তো এর মধ্যে ময়মনসিংহ শহরে 28টি কেন্দ্রে 3,381 জন পরীক্ষার্থী যারা আছেন তারা পরীক্ষা দিচ্ছেন এবং আমি এই মুহূর্তে আছি মহাখালী গার্লস স্কুল ও কলেজ যে কেন্দ্রটি রয়েছে সেখানে। আবহাওয়া খারাপ থাকার কারণে যে অবস্থা, যে পরীক্ষার হলের বাইরের যে পরিবেশ সেটি এখানে আসলে ওরকম ভিড় নেই। তবে ভিতরে যারা দায়িত্বরত আছেন তারা আমাদেরকে জানিয়েছেন খুব শান্তশৃঙ্খলভাবেই পরীক্ষা হচ্ছে। এই পরীক্ষাটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য গতকালকে একটি প্রস্তুতিমূলক সভা হয়েছিল। সেখানে যেটি জানানো হয়েছিল সাংবাদিকদের যে এই পরীক্ষাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করে যদি কেউ এই পরীক্ষায় অংশ নিতে চায় সেটি প্রতিরোধ করার জন্য সর্বাত্মক ব্যবস্থা পুলিশ নিয়েছে এবং সেই সাথে কেন্দ্রের আশপাশে যদি কোনো ধরনের উচ্চস্বরে কোনো ধরনের মাইক কিংবা কোনো ধরনের শব্দ আসছে সেগুলো কিন্তু পুলিশ গিয়ে বন্ধ করে দিচ্ছে, যাতে নির্বিঘ্নে যারা পরীক্ষার্থীরা রয়েছেন তারা যেন পরীক্ষা দিতে পারেন, এমনটা আমি এখানে দেখেছি। তো সব মিলিয়ে ময়মনসিংহে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এখনো পর্যন্ত কোনো কেন্দ্র থেকে কোনো অসৎ উপায় অবলম্বন করে কেউ পরীক্ষা দিচ্ছেন বা সেটি যারা ডিউটিতে রয়েছেন তারা ধরেছেন এই ধরনের কোনো সংবাদ এখনো পর্যন্ত আমরা পাইনি। শাহিদ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকের সাথে যমুনা নিউজ থেকে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। রাজধানীর বিএমএ মিলনায়তনে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়ার জাতীয় সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। সংগ্রাম করেছে, কত মানুষ হারিয়ে গেছে। ইভেন আমি জানি এই ফারিয়ার অনেক সদস্য আপনাদের শহীদ হয়েছে এবং আহত হয়েছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, নিগৃহীত হয়েছেন আপনাদের অনেক সদস্য, আমার ব্যক্তিগতভাবে আমার জানা আছে। কাজে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে এবং সর্বোপরি আপনারা তো এই দেশের মানুষ, আপনারা যদি 4 লক্ষ লোক হন, 4 লক্ষ পরিবার, সো ইউ আর এ বিগ ফোর্স। 4 লক্ষ পরিবারে 4 জন করে মানুষ যদি ভোটার থাকে তাহলে 16 লক্ষ ভোট। চিন্তা করে দেখেন। সো ইউ আর দি ওয়ান অফ দি ভয়েস
এবং আপনারা কারা? শিক্ষিত মানুষ, যারা সমাজে মতামত তৈরি করতে, ওপিনিয়ন বিল্ড আপে, জনমত সৃষ্টিতে, আপনি গ্রামে গেলে, বাড়িতে গেলে, আপনার পাশের বাড়ির মানুষটা যেটা আপনার সাথে একটু কম শিক্ষিত, সে জিজ্ঞেস করে, বাবারে ঢাকার খবর কি, ময়মনসিংহের খবর কি, দিনাজপুরের খবর কি, ঠাকুরগাঁয়ের খবর কি, দেশের মানুষ কি বলে, তারা জানতে চায় না? কাজেই এই যে ওপিনিয়ন বিল্ড আপে কিন্তু ইউ আর দি এডুকেটেড পিপল, ইউ আর প্লেইং এ রোল। কাজে আপনাকে বলতে হবে, আপনি এখানকার ভোট প্রার্থী দেখে তারপরে দিচ্ছেন, জনগণকে বলতেছেন যে না, আপনি আমাকে দেখার দরকার না, আপনি ভোট দিবেন, তারপরে আমরা ঠিক করবো কে এমপি হইব। আচ্ছা বলেন তো, এই প্র্যাকটিস বাংলাদেশে বিগত 250 বছরে, কোন স্বাধীনতা আজকে 54 বছর চলতেছে, আপনি বললেন না, করলেন না। এবং যারা নির্বাচনীয় হয়ে দেশ পরিচালনার দায়িত্ব জীবনে কখনো দেশের জনগণ যাদেরকে দেয় নাই, তাদের পক্ষ থেকে এই আন্দোলন, তাদের যে এক্সপার্টিস, তাদের যে এক্সপিরিয়েন্স, এটি কি বলে? তাহলে আজকে আপনি যে জিনিসটা প্র্যাকটিস করতে চাচ্ছেন, আপনি দেখেন না নেপালে পিআর প্র্যাকটিস হয় দেখে গত কয়েক বছরে 14 জনের বেশি প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। Whether this is the stable government? কাজে ইসরায়েলকে দেখতে চান, what Israel is doing, they are practicing PR. Whether this is the good thing or bad thing. কুমিল্লার হোমনায় 4টি মাজারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। গতরাতে অজ্ঞাত প্রায় 250 জনের নামে মামলা করে পুলিশ। এর আগে বুধবার একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে কটূক্তি করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে সেই আইডি থেকে ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট দেয়া হলেও অভিযুক্তের বিচারের দাবিতে তৌহিদি জনতার ব্যানারে থানা ঘেরাও করা হয়। মামলা দায়ের হলে মহসিন নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে বৃহস্পতিবার মাইকে ঘোষণা দিয়ে অভিযুক্ত মহসিনের দাদা ফকির কফিল উদ্দিন শাহর মাজার সহ 4টি মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। নির্মাণ কাজ শেষ হবার একদিন পরে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং। দিনাজপুরের লোহাচড়া গ্রামের 1.5 কিলোমিটার সড়কের একই অবস্থা। স্থানীয়দের অভিযোগ, কাজে গড়মিল করতে রাতের আধারে রাস্তাটি তৈরি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। অন্যদিকে ক্যামেরার সামনে কোনো কথাই বলতে রাজি হয়নি অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ। সবুজ মাঠের বুক চিরে চলে গেছে পিচ ঢালা সড়ক, নিভৃত জনপদ এসেছে পাকা সড়কের আওতায়। কিন্তু এই পথে এখন গ্রামবাসীর দুঃখের কারণ। শিশু কিশোরের হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং। ঘটনাটি দিনাজপুর হাকিমপুর উপজেলার লোহাচড়া গ্রামের। প্রায় 25 লাখ টাকা ব্যয়ে 1.5 কিলোমিটার গ্রামীণ সড়ক পাকাকরণ কাজ শুরু করে উপজেলা প্রকৌশল বিভাগ। সম্প্রতি নির্মাণ কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মতিন এন্টারপ্রাইজ। কাজ শেষ হবার একদিন পর থেকেই উঠে যাচ্ছে কার্পেটিং। রাস্তার কোনো তেল নেই, হাতের মাধ্যমে সব উড়ে যাচ্ছে। দেখেন এগুলা কাজ। কালকে রাস্তা করে দিয়ে চলে গেছে, আমরা আজকে আসতে দেখি রাস্তা চড়া ধরে ধরে উড়ে যাচ্ছে। তো এগুলা কি রাস্তা? বৃষ্টির মধ্যে কাজ করেছে, তেলটা কাজও লাগে না, তেল তো দেয় নেই, তারপরও পিচও কম হয়ে গেছে, রাস্তাটা একবারে খুলে পড়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, রাতের আধারে কাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান, প্রয়োজন মাফিক দেয়া হয়নি অ্যাগ্রিগেট ও বাইন্ডার। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তারা। গতকালকে যে কাজ করছে এই রাস্তা একেবারে 2 নাম্বারই কাজ, কারণ এই যে সবকিছু বেহাল অবস্থা। কালকে যে কাজ করছে আজকে সব উঠে গেছে। আগের রাস্তার চেয়ে এখনকার রাস্তা বেশি খারাপ হয়েছে, কিন্তু রাস্তা আমরা চাইছিলাম যে একটু ভালো করার জন্য, কিন্তু অন্ধকারের মাঝে করে গেছে। আমরা বাধা দেওয়ার পরেও রাস্তা ভালো করেনি। এইটা রাতে কাজ হয়েছে, আমরা নিষেধ করছিলাম যে ভাইয়া মানে ফাড়ে যাইতেছে, রাতের মধ্যে কাজ করা তো উচিত না, আপনারা দিনের মধ্যে করেন। তার উপর আবার বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে আমরা নিষেধ করছিলাম। কেন একদিনের মধ্যেই কার্পেটিং উঠে যাচ্ছে তা নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউই। উপজেলা প্রকৌশলীর দাবি, বৃষ্টির কারণে কিছু স্থানে সমস্যা হয়েছে। সেদিন হঠাৎ বৃষ্টি চলে আসে, এই বৃষ্টি আসার ফলে যে মালটা যে তারা লেইং করে তার উপর যে রোলার ওঠে, এই রোলার ওঠার কারণে এই বৃষ্টির কারণে বেডটা একটু ফেটে যায়। অনিয়মের বিষয়টি তদন্তের পাশাপাশি সঠিকভাবে সড়ক নির্মাণের দাবি গ্রামবাসীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।
পাহাড়ি ঢলে প্লাবিত শেরপুরের ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে নিম্নাঞ্চলের কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। সকালে ঢলের পানিতে নিখোঁজ হওয়া কিশোর ও গতরাতে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। উজানের পানি কমলেও নতুন করে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। এছাড়াও তলিয়ে গেছে ঝিনাইগাতি সদর, মালিঝিকান্দা, নলকুড়া এবং হাতিবান্ধা ইউনিয়নের প্রায় 20টি গ্রাম। বৃহস্পতিবার বিকেলে শেরপুরের মহারশী ও সোমেশ্বরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দেয়। ভেসে যায় নদী তীরবর্তী 15টি কাঁচা পাকা ঘর। গবাদি পশু নিয়ে অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। পানিতে ডুবেছে আমন ক্ষেত সহ বিভিন্ন ফসলের 2000 হেক্টর জমি। ভেসে গেছে শতাধিক মাছের ঘের। প্রাকৃতিক দুর্যোগ, বিশেষভাবে বন্যা, খরা, বায়ু দূষণ থেকে বাঁচতে এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ জরুরি মনে করে আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইসিমোড। সংস্থাটির মহাপরিচালকের মতে, আস্থা আর বিশ্বাসের সম্পর্ক তৈরির মাধ্যমে নিশ্চিত করতে হবে নদীর পানির হিস্যাও। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আবহাওয়া পরিবর্তনজনিত ক্ষতি কমাতে গড়ে তুলতে হবে কার্যকর পূর্বাভাস ব্যবস্থা। মাহফুজ মিশুর রিপোর্ট। নদীর কোনো দেশ নেই সীমানাও। নদীর উৎপত্তি উজানে হলেও তা বয়ে চলেছে ভাটির দেশেও। তাই পানির ন্যায্য হিস্যা আন্তর্দেশীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ ইস্যু। সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধেও বড় ইস্যু হয়ে উঠেছে সিন্ধুর পানি। আর দীর্ঘদিন চেষ্টা করেও তিস্তার ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সাথে চুক্তি করতে পারেনি বাংলাদেশ। পরিবেশ ও জলবায়ু নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ইসিমোড বলছে, নদী আসলে ঐক্যবদ্ধ করার কথা দেশগুলোকে, যদিও বাস্তবতা ভিন্ন। The first step is to build trust and confidence. নদী নিয়ে দেশগুলোর মধ্যে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক থাকতে হবে। সেজন্য পানি প্রবাহ, পলিসহ সব বিষয়ে বিজ্ঞানভিত্তিক তথ্য থাকা জরুরি। এটাও সত্য, এসব কাজ হুট করে হবে না। পর্যায়ক্রমে তথ্য সংগ্রহ, বিনিময় ও সে অনুযায়ী কাজ করলে সমাধান সম্ভব। Everything has to be taken step by step. বায়ু দূষণ কেবল বাংলাদেশ নয়, হিমালয় বেষ্টিত সব দেশেই বড় সংকট। আকাশের কোনো সীমানা না থাকায় দূষিত বায়ুর প্রবাহ ঠেকানোও সম্ভব নয় কোনো দেশের পক্ষে। আবার বন্যা, প্রতি বছরই বাড়ছে এর প্রকোপ। ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন, মানুষের জীবন জীবিকা। অথচ কার্যকর পূর্বাভাস ব্যবস্থা থাকলে এই ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। একইভাবে খরাও ভুগাচ্ছে বাংলাদেশ সহ পুরো অঞ্চলকে। এসব নিয়ে দেশগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করছে ইসিমোড। Especially in terms of addressing the shortage of water. একদিকে পানির স্বল্পতা, আবার অন্যদিকে ভয়াবহ বন্যা। অথচ এগুলোর আগাম তথ্য পাওয়া সম্ভব। আবার সব দেশই বায়ু দূষণে ভয়াবহভাবে ভুগছে। এসব সংকট নিয়ে বাংলাদেশ সহ দেশগুলোর সাথে কাজ করছি আমরা। We are working through the partners. পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি, বন্যা ও খরা প্রতিরোধেও কাজ করতে যাচ্ছে সংস্থাটি। মহাপরিচালক বলছেন, রাজনৈতিক বিভেদের বাইরে থেকে এসব ইস্যুতে কাজ অব্যাহত রাখতে চাই ইসিমোড। এই অঞ্চলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত কি এবং তা মোকাবেলায় কি করা প্রয়োজন, বিজ্ঞানীরা এরই মধ্যে গবেষণা করে তা অনেকটাই নিশ্চিত করতে পেরেছেন। এখন সেটি বাস্তবায়নের জন্য যা সবচেয়ে জরুরি তা হলো বিভিন্ন দেশের সরকারের রাজনৈতিক সদিচ্ছা, আর সেজন্য দরকার পর্যাপ্ত পরিমাণ অর্থ বরাদ্দ। ইসিমোডের মতো বিজ্ঞান ও গবেষণা ভিত্তিক সংস্থাগুলো বলছে, সেটি না করতে পারলে অদূর ভবিষ্যতে দেশগুলোর যাবতীয় অর্থনৈতিক উন্নয়ন কর্মপরিকল্পনাই ভেস্তে যেতে পারে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কাঠমান্ডু, নেপাল। যমুনা নিউজ থেকে আবারও একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ফেরত পাওয়ার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এক যৌথ সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং চীন থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে অবস্থান হওয়ায় ঘাঁটিটি পুনরুদ্ধার করার প্রচেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন। বিনিময়ে তালেবান সরকারের সাথে সম্ভাব্য চুক্তির ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় 2021 সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় পূর্ববর্তী বাইডেন সরকারের সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট।
পুয়ের্তো রিকোর রুজভেল্ট সামরিক ঘাঁটিতে দেখা গেল মার্কিন যুদ্ধবিমান ও ড্রোনের বহরকে। ঘাঁটিটিতে F-35 যুদ্ধবিমান অবতরণের বিষয় নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এছাড়াও মোতায়েন করা হয়েছে কয়েকটি MQ-9 রিপার ড্রোন। দেখা গেছে হেলিকপ্টার অস্প্রে মডেলের আকাশযানও। এর আগে ভেনেজুয়েলার সাথে উত্তেজনার মাঝে পুয়ের্তো রিকোতে 10টি F-35 যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। সম্প্রতি মাদক বিস্তার রোধে ভেনেজুয়েলা উপকূলের কাছে 4,500 মার্কিন সেনাসহ ডেস্ট্রয়ার, যুদ্ধজাহাজ ও নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন মোতায়েন করে ওয়াশিংটন। দুই সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার আসামি মোহাম্মদ মুশফিক উদ্দিন টগরকে লালবাগ থানার আজিমপুর এলাকা থেকে একটি রিভলভার ও 156 রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করেছে র্যাব। সেই বিষয়ে ব্রিফ করছেন র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফিন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। যে সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন। এবং আমরা যেটা আপনাদেরকে বলতে চাই যে তার দেওয়া তথ্য অনুযায়ী আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং আমরা অস্ত্র উদ্ধারে যে কাজগুলো আমরা পূর্বেও করেছিলাম এই ধারাবাহিকতা আমরা বজায় রাখার চেষ্টা করব। ধৃত আসামির বিরুদ্ধে আমরা লালবাগ থানায় একটি অস্ত্র মামলা রুজু করার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোনো জি আপনারা জেনে থাকবেন যে সনি হত্যা মামলা একটি চাঞ্চল্যকর হত্যা মামলা এবং তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তিনি মূলত প্রথম গ্রেপ্তার হন 24 জুন 2002 সালে। পরবর্তীতে উনি 20 আগস্ট 2020 সালে কারাবিধি 569 ধারায় কাশিমপুর কারাগার থেকে উনি মুক্তি লাভ করেন এবং পরবর্তীতে উনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন। এবং এই ঘটনার সাথে আসলে ওই বিষয়টা আমরা প্রথমে মূল্যায়ন করিনি, আমরা অস্ত্র উদ্ধারের বিষয়ে গিয়েছিলাম, বাট পরবর্তীতে আমরা এই বিষয়টা অবগত হই যে উনি এই মামলার সাথে সংশ্লিষ্ট ছিলেন এক সময়। উনি কাদেরকে অস্ত্র সরবরাহ করেছেন, কতগুলো মানুষকে মানে সন্ত্রাসীদের কাছে দেওয়া হয়েছে, আর উনি কোন রাজনৈতিক দলের নেতার ছত্রছায়ায় ছিলেন? এই বিষয়ে আমরা এখনো আপনাদের স্পষ্ট কোনো তথ্য দিতে পারছি না, বাট আমি আশা করছি যে তদন্তকারী কর্মকর্তা এই বিষয়ে আরও বিস্তারিত তদন্ত সাপেক্ষে বিস্তারিত তারা তথ্য আমাদের দিতে পারবেন। কারণ আমরা যতটুকু ইনিশিয়াল আমাদের যে আলামতগুলো আপনারা সামনে দেখতে পাবেন বা মাস্ক দেখতে পাবেন বা অস্ত্রের যে বিভিন্ন কার্টুজগুলো দেখতে পাবেন, এই সার্বিক বিষয়টা আমরা বিবেচনা করে যেটা বুঝতে পারছি তিনি তার কাছে আরও অস্ত্র সন্ধান থাকতে পারে এবং এটি বিস্তারিত তদন্তের অবকাশ রয়েছে। এই ব্যাপারে তিনি স্পষ্ট করে আমাদেরকে এখনো স্বীকার করেন নাই। জি আসলে আমরা গতকালকে তাকে গ্রেপ্তার করি বিকালে, এত অল্প সময় বিস্তারিত এই তথ্যগুলো আমাদেরও জানার যথেষ্ট আগ্রহ ছিল, বাট আমরা ইনিশিয়ালি যতটুকু তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি তাই আপনাদেরকে আমরা শেয়ার করছি এবং যা তথ্য পেয়েছি কিছু আমরা নাম্বার পেয়েছি এবং ওই নাম্বারগুলো নিয়ে আমরা কাজ করব এবং ইনশাল্লাহ যদি ভালো কোনো তথ্য পাই আমরা আপনাদের ভবিষ্যতে আবার শেয়ার করতে চেষ্টা করব।